বিসমিল্লাহ। তোমরা কি স্ক্রিন দেখতেছো? না দেখলে তোমাদের চোখে সমস্যা। ওকে, তখন আমরা প্রথমে পড়বো হচ্ছে গ্যাস লস। প্রথমে পড়বো গ্যাস লস। গ্যাস লস কোনগুলো? প্রথমে হচ্ছে আমাদের বোয়েলস ল, এরপরে হচ্ছে চার্লস ল, এরপরে হচ্ছে গে সাহেবের ল, তো যেটাকে কি বলা হয়? ল অফ প্রেসার বলা হয়। ল অফ প্রেসার। তো বোয়েলস ল কি? বোয়েলস ল হচ্ছে তোমার volume of any gas at constant pressure is inversely proportional to pressure applied on it. কি বলছি? প্রতিটা প্রতিটা কথা, প্রতিটা ফ্রেজ ইম্পর্টেন্ট এই ডেফিনেশনে। At constant temperature, the volume of a fixed amount of gas is inversely proportional to the pressure applied on it. ঠিক আছে? এই যে ডেফিনেশনটা লিখলাম, এটার প্রতিটা শব্দ, প্রতিটা অ্যালফাবেট ইম্পর্টেন্ট, কোনোটা যেন মিস না যায়। বোয়েলস ল কি বলতেছে? প্রেসার কনস্ট্যান্ট হইতে হবে। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার দ্য ভলিউম অফ আ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস। একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস মানে গ্যাসের মোল নাম্বার কনস্ট্যান্ট। একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাসের ভলিউম কি হবে? সেই গ্যাসের উপর যে প্রেসারটা অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। মানে আমি যদি কোনো একটা গ্যাসের উপরে প্রেসার বেশি দিই তাহলে গ্যাসের ভলিউম কমে যাবে। কোন একটা গ্যাসের উপর যদি প্রেসার কম দিই তাহলে তার ভলিউমও কমবে। বুঝছো বিষয়টা? মানে প্রেসার দিলে ভলিউম কমবে, প্রেসার কমালে ভলিউম বাড়বে। তো এটা গেল আমাদের বোয়েলস ল। এরপর হচ্ছে চার্লস ল। চার্লস ল কি জিনিস? চার্লস ল হচ্ছে ভলিউম অফ আ, চার্লস ল কি? at constant pressure volume of a fixed amount of gas is directly proportional to its absolute temperature. আসো দেখি এটা। at constant pressure the volume of a fixed amount of gas is directly proportional to its absolute temperature. এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার বাড়াই তাহলে তার ভলিউম বৃদ্ধি পাবে, আমি যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার কমাই তাহলে তার ভলিউম কমে যাবে। ওকে, এরপর দেখো গেইলুসেক ল হচ্ছে at constant volume the pressure of a fixed amount of gas is directly proportional to its absolute temperature. তো গেইলুসেক লকে কিভাবে ডিফাইন করতে পারি? at constant volume the pressure of a fixed amount of gas is directly proportional to its absolute temperature. তো গেইলুসেক ল এর অর্থ কি? যে কোনো একটা গ্যাসের মধ্যে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে তার প্রেসার বেড়ে যাবে, যদি টেম্পারেচার কমে তাহলে তার প্রেসার কমে যাবে। ঠিক আছে? ওকে, তো আমরা কিছু জিনিস পরের পেজে দেখবো। দেখো, ওকে, ডেফিনেশন গুলো আমরা একটু গাইড করে দিই। ডেফিনেশন গুলো দরকার নেই, আমরা এখন ফর্মুলা গুলোতে ফোকাস করব। আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে প্রপোর্শনালিটি সাইন তুলে একটা কনস্ট্যান্ট আনতে পারি, তাহলে v is equals to constant 1/p। তো এখানের মধ্যে কি আসতেছে? vp অথবা pv is equals to constant, আচ্ছা ঠিক আছে। তো pv is equals to constant মানে কি? pv is equals to constant মানে হচ্ছে একটা গ্যাস আছে, গ্যাসটার প্রেসার আমি বাড়াইলাম, গ্যাসটার ভলিউম কমবে। তো গ্যাসটার প্রেসার বাড়াচ্ছি, গ্যাসের ভলিউম কমাচ্ছি,
অথবা গ্যাসের প্রেসার কমাচ্ছি, গ্যাসের ভলিউম বাড়াচ্ছি, যেটাই করি না কেন দিন শেষে প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা কি থাকতেছে, সেম থাকতেছে। তো ধরো তোমার একটা গ্যাস আছে, বুঝাচ্ছি। ধরো তোমার একটা গ্যাস আছে, গ্যাসের একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে তার পিভি ভ্যালু। তো প্রেসার কি, ধরো একটা গ্যাসের প্রেসার হচ্ছে 1 atm, 1 atm হচ্ছে তার প্রেসার, তার ভলিউম হচ্ছে কত, তার ভলিউম হচ্ছে ধরো 100, তার ভলিউম হচ্ছে ধরো 100 ml। তাহলে পিভির ভ্যালু কত হবে, পিভির ভ্যালু হবে 100। ঠিক আছে, এখন তুমি কি করতেছো, ধরো তুমি ভলিউম বাড়াচ্ছ, তুমি ভলিউম বাড়ায় কত করলা, 2 atm করলা, ভলিউম কমে কত হবে, ভলিউম কমে হবে 50 ml। তো তুমি এরপরে ধরো প্রেসার আরো বাড়াচ্ছ, প্রেসার তুমি বাড়িয়ে ধরো তুমি করছো 4 atm, প্রেসার যখন 4 atm করবা তখন ভলিউম হবে 25 ml। প্রেসার যখন তুমি করবা কত, প্রেসার যখন তুমি করবা 5 atm, তখন তোমার ভলিউম হবে 20 ml। তো দেখো তুমি বারবার কি চেঞ্জ করতেছো, প্রেসার চেঞ্জ করতেছো, তো প্রেসার চেঞ্জ করলে কি চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে। তো প্রেসার চেঞ্জ করলে ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেন তাদের প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা প্রতিবার কি থাকে, সেম থাকে। তুমি এখানে প্রেসার চেঞ্জ করতেছো, প্রেসার চেঞ্জ করার কারণে ভলিউমটা চেঞ্জ হচ্ছে। তো প্রেসার চেঞ্জ করলে ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা কি থাকে, সমান থাকে। বুঝছো বিষয়টা? আবার বলি, তুমি প্রেসার চেঞ্জ করতেছো, ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেসার চেঞ্জ করলে ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট সবসময় ইকুয়াল থাকে। বুঝছো বিষয়টা? তো এখন এখন তোমার এটাকে তুমি বলতে পারো P1, তুমি এটাকে বলতে পারো ধরো কি, এটাকে বলতে পারো তুমি P1, এটাকে বলতে পারো তুমি P2, এটাকে বলতে পারো তুমি P3, এটাকে তুমি বলতে পারো P4। ঠিক আছে, সিমিলারলি তুমি এখানে কি বলতে পারো, এটাকে তুমি বলতে পারো V1, এটাকে বলতে পারো তুমি V2, এটাকে বলতে পারো তুমি V3, এটাকে বলতে পারো তুমি V4। তো এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি, কনক্লুশন আসতে পারি that P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3 সমান সমান P4 V4। তো এই বিষয়টা আসলে এতটুকু লিখলেই চলে। ঠিক আছে, এতটুকু লিখলেই চলে। তো আশা করি বিষয়টা বুঝছো, আশা করি বিষয়টা বুঝছো, আশা করি বিষয়টা বুঝছো। ওকে, তো এটা একটা ফর্মুলা, একদম খাঁটি একটা ফর্মুলা, এই ফর্মুলাটা যেন আমরা না ভুলি। ওকে, তাহলে আমাদের বোয়েলস ল থেকে ফর্মুলা আমরা করে ফেললাম। এরপর আসো আমরা করবো হচ্ছে চার্লস ল। চার্লস লর মধ্যে কি আছে, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ইকুয়াল টু সাইন আনতে পারি, প্রপোর্শনালের পরিবর্তে আমরা ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট আনি সাধারণত, ঠিক না? তো আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, আমরা এখানের মধ্যে পাচ্ছি হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টেম্পারেচার সমান সমান কে। ঠিক আছে, ভলিউম ডিভাইডেড বাই টেম্পারেচার সমান সমান কে। ওকে, তো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটু একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে ভলিউম আর টেম্পারেচারের যে রেশিওটা আছে সেটা কনস্ট্যান্ট থাকতেছে, এটার মানেটা কি, এটার মানেটা কি, আসো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার কাছে এখানে আছে ভলিউম, তোমার কাছে এখানে আছে, তোমার কাছে ধরো টেম্পারেচার আছে, তোমার কাছে ভলিউম আছে, এবং তোমার কাছে কি আছে, ভলিউম আর টেম্পারেচারের রেশিওটা আছে, ভলিউম আর টেম্পারেচারের রেশিওটা আছে। ঠিক আছে, ওকে। তো তোমার ধরো টেম্পারেচার কত, তোমার ধরো টেম্পারেচার এখানে হচ্ছে 10। হ্যাঁ, তোমার টেম্পারেচার এখানে হচ্ছে কত, 10। তোমার ভলিউম কত, তোমার ভলিউম হচ্ছে ধরো তোমার এখানে, তোমার ভলিউম হচ্ছে 100, তোমার ভলিউম হচ্ছে 100, তোমার টেম্পারেচার ধরো 10 কেলভিন, ভলিউম হচ্ছে ধরো 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো যেটাই হোক, এখন আমার ইউনিট নিয়ে অত চিন্তা করার দরকার নেই, ইউনিট নিয়ে কাহিনী পরে করবো আমরা। তো তোমার এখানের মধ্যে ভলিউম কত, তোমার এখানে টেম্পারেচার কত, 10 কেলভিন, আর ভলিউম কত, 100 সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম আর টেম্পারেচারের রেশিও কত হবে, ভলিউম আর টেম্পারেচারের রেশিও হবে হচ্ছে 10। ঠিক আছে, এখন ধরো তুমি কি করলা, এখন ধরো তুমি টেম্পারেচারটাকে বাড়াই দিলা, 20 কেলভিন করে দিলা। এরপর ধরো তুমি টেম্পারেচারকে কি করে দিলা, এরপর ধরো তুমি টেম্পারেচারকে 30 কেলভিন করে দিলা। তো যখন তুমি টেম্পারেচারকে 20 কেলভিন করতেছো তখন দেখা যাবে ভলিউম হয়ে যাবে 200 সেন্টিমিটার কিউব, এবং রেশিওটা হবে হচ্ছে 10। যখন তুমি টেম্পারেচারকে 30 কেলভিন করে দিবা তখন ভলিউম হয়ে যাবে 300 সেন্টিমিটার কিউব, এবং রেশিওটা হবে 10। তো দেখো তোমার এখানের মধ্যে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, ভলিউমও বাড়তেছে, টেম্পারেচার বাড়াচ্ছ, ভলিউম এমন ভাবে বাড়তেছে যেন ভলিউম আর টেম্পারেচারের রেশিওটা প্রতিবার সমান থাকে, প্রতিবার যেন সমান থাকে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে ধরো T1, এটা হচ্ছে ধরো T2, এটা হচ্ছে ধরো T3। এরপরে দেখো, এরপরে দেখো এটা হচ্ছে তোমার V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। ঠিক আছে, তো তুমি এখান থেকে কি লিখতে পারো, তুমি এখান থেকে লিখতে পারো, তুমি এখান থেকে লিখতে পারো, তুমি এখান থেকে লিখতে পারো যে V1 ডিভাইডেড বাই T1 সমান সমান V2 ডিভাইডেড বাই T2 সমান সমান V3 ডিভাইডেড বাই T3। তো V3 ডিভাইডেড বাই T3 এতটুকু লাগবে না, আমার V1 বাই T1 সমান সমান V2 বাই T2 এতটুকু থাকলেই হলো। ঠিক আছে, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। ওকে,
তো আমরা এখন পরেরটাতে চলে যাই। সেটা হচ্ছে কি আমাদের গেই-লুসাক ল। তো গেই-লুসাক ল কি বলে দেখো তো, গেই-লুসাক ল কি বলতেছে দেখো, গেই-লুসাক ল বলতেছে প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আমি এখানের মধ্যে ইকুয়াল টু সাইন আনার জন্য একটা কনস্ট্যান্ট আনবো, ঠিক আছে? তো এখান থেকে আমি কি পাবো, প্রেসার ডিভাইডেড বাই টেম্পারেচার সমান সমান কনস্ট্যান্ট। তো এটা কি বলতেছে, এটা বলতেছে প্রেসার আর টেম্পারেচারের যে রেশিওটা থাকবে সেটা সবসময় কি হবে, সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। তো দেখো তোমার এখানের মধ্যে ধরো একটা গ্যাসের টেম্পারেচার দিলাম, প্রেসার দিলাম এবং প্রেসার ডিভাইডেড বাই টেম্পারেচার দিলাম। তো ধরো টেম্পারেচার হচ্ছে কত, টেম্পারেচার হচ্ছে ধরো 10 কেলভিন। প্রেসার হচ্ছে কত, প্রেসার হচ্ছে ধরো তোমার 100 এটিএম, প্রেসার হচ্ছে 100 এটিএম। তো এই ক্ষেত্রে এই দুইটার রেশিও করলে আমি কি পাচ্ছি, এই দুইটার রেশিও করলে আমি পাচ্ছি 10। এরপরে দেখো ধরো তুমি টেম্পারেচার বাড়াই করছো 20 কেলভিন, এরপরে ধরো তুমি টেম্পারেচার বাড়াই করছো 30 কেলভিন। তো যখন তুমি টেম্পারেচার 20 কেলভিন করতেছো তখন দেখা যাচ্ছে তোমার প্রেসারটা কত হয়ে যাচ্ছে, 200 এটিএম হয়ে যাচ্ছে এবং রেশিও আসতেছে 10। যখন তুমি প্রেসারটা 30 কেলভিন করেছো তখন তোমার প্রেসারটা হয়ে যাচ্ছে 300 এটিএম এবং রেশিও আসতেছে কত, রেশিও আসতেছে 10। তো দেখো তুমি এখানের মধ্যে কি করতেছো, তুমি টেম্পারেচারটা বাড়াচ্ছ, তুমি যখন টেম্পারেচারটা বাড়াচ্ছ তখন প্রেসারটাও বাড়তেছে। তো প্রেসারটা কিভাবে বাড়তেছে, প্রেসারটা এমন ভাবে বাড়তেছে যেন প্রেসার আর টেম্পারেচারের রেশিওটা কি থাকে, প্রেসার আর টেম্পারেচারের রেশিওটা যেন সমান থাকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা আগে যা করছি এখনো তা করব। এটাকে ধর আমরা টি1 ধরলাম, এটাকে ধর আমরা টি2 ধরলাম, এটাকে ধর আমরা টি3 ধরলাম। এরপরে দেখো এটাকে ধর আমরা পি1 ধরলাম, এটাকে ধর আমরা পি2 ধরলাম, এরপরে ধরো এটাকে আমরা পি3 ধরলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে P1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 ডিভাইডেড বাই T2 সমান সমান P3 ডিভাইডেড বাই T3, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। তো আমরা জানি যে P3 T3 এটা লেখার দরকার নেই, এতটুকু লিখলেই চলে, ঠিক না? তাহলে আশা করি আমরা এই পৃষ্ঠায় যা যা আছে সবকিছু আমরা বুঝতে পারতেছি। আশা করি আমরা সবকিছু বুঝতে পারতেছি। তো আমরা পরের পেজে যাই। তো দেখো পরের পেজের মধ্যে আমরা যে কাহিনীটা করবো সেটা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে কম্বাইন্ড ল। এখন কি পড়বো, এখন পড়বো হচ্ছে কম্বাইন্ড ল। হোয়াট ইজ কম্বাইন্ড ল? তো দেখো কম্বাইন্ড লর মধ্যে আমরা তিনটা লকে কম্বাইন করবো। একটা হচ্ছে কি আমাদের বোয়েলস ল, একটা হচ্ছে আমাদের চার্লস ল, আর একটা হচ্ছে আমাদের গেই-লুসাক ল। এই তিনটাকে আমরা কম্বাইন করবো। তো দেখো এই তিনটাকে আমরা কি করব, এই তিনটাকে আমরা কম্বাইন করব, ঠিক আছে? তো দেখো আমি বোয়েলস লটা একটু লিখি, P1 সমান সমান P2 V2। এরপরে দেখো তোমার চার্লস লটা আসো, চার্লস ল উপরে কি আছে, V1 আছে, ঠিক আছে? আর নিচে কি আছে, T1 আছে। তো আমরা যদি চার্লস লটা লিখতে চাই এখানের মধ্যে দেখো উপরে যে V1টা আছে এটা কিন্তু এখানে আগের থেকে আছে। তো নিচে কি দরকার, T1 দরকার, নিচে দরকার T1। এরপর দেখো উপরে কি আছে, উপরে আছে V2। দেখো এখানে উপরে V2 আছে, নিচে কি দরকার, T2 দরকার। তো আমরা এখানের মধ্যে কিন্তু কাকে নিয়ে আনতে পারলাম, আমরা এখানের মধ্যে কিন্তু চার্লস লকেও নিয়ে আনতে পারলাম। এখন গেই-লুসাক লকে আমরা এখানে আনবো। গেই-লুসাক লকে P1 ডিভাইডেড বাই T1, P2 ডিভাইডেড বাই T2, P2 ডিভাইডেড বাই T2। তার মানে এখানের মধ্যে আমার গেই-লুসাক ল আছে। তো বিষয়টা কিছুটা এরকম যে দেখো আমি তোমাকে বিষয়টা একটু বোঝাই দিচ্ছি, এখন কোয়েশ্চেন কইরো না। এবার আমি একটা কথা বলবো, এই কথাটা একটু বোঝার চেষ্টা করে, এই কথাটা বুঝলে তুমি কম্বাইন্ড ল এর জিসটা পাবা। তো দেখো কম্বাইন্ড ল এর মধ্যে তোমার কম্বাইন্ড ল এর মধ্যে তোমার বোয়েলস ল, চার্লস ল, গেই-লুসাক ল তিনটাই আছে। কিভাবে আছে দেখো, দেখো বোয়েলস ল কি P1 সমান সমান P2 তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বোয়েলস ল, আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছি বোয়েলস ল। এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি বোয়েলস ল। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি বোয়েলস ল। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি কি, বোয়েলস ল, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আসো, এরপরে কি, এরপরে হচ্ছে আমার V1 ডিভাইডেড বাই T1, V1 ডিভাইডেড বাই T1, হ্যাঁ, V1 ডিভাইডেড বাই T1 সমান সমান V2 ডিভাইডেড বাই T2। এই জায়গায় কি দেখতেছি, এই যে দুইটা কি আঁকলাম, তো বাদামের মতো লাগতেছে। আচ্ছা এই যে দুইটা সবুজ রঙের বাদাম আঁকলাম, এখানে কি দেখতেছি আমরা, এখানে মধ্যে আমরা দেখতেছি চার্লস ল, কি দেখতেছি, চার্লস ল দেখতেছি, ঠিক না? ওকে, এবার দেখো, এবার দেখো, এবার হচ্ছে কি আমার P1 ডিভাইডেড বাই T1, এই দেখো এই যে P1 ডিভাইডেড বাই T1, এই যে P1 ডিভাইডেড বাই T1 এবং এই যে এখানের মধ্যে P2 ডিভাইডেড বাই T2, P1 ডিভাইডেড বাই T1, এই যে P2 ডিভাইডেড বাই T2। এখানের মধ্যে আমরা কি দেখতেছি, এই যে দুইটা সাদা রঙের বাদাম আঁকলাম, এখানের মধ্যে আমরা কি দেখতেছি, এখানের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে গেই-লুসাক ল বা ল অফ প্রেসার, গেই-লুসাক ল বা ল অফ প্রেসার। তো এই যে আমার কম্বাইন্ড লটা আছে, কম্বাইন্ড ল এর মধ্যে কিন্তু আমার তিনটা ল আছে, কম্বাইন্ড ল এর মধ্যে কিন্তু আমার তিনটা লয়ের কম্বিনেশন আছে। এই কারণে এটাকে মূলত কম্বাইন্ড ল বলে,
কম্বাইন্ড ল বলে, বুঝছো? তো কম্বাইন্ড লটা আমি আরেকবার এখানের মধ্যে লিখে দিই। কম্বাইন্ড লটা হচ্ছে আমার P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো ল। সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো ল। এই যে অ্যাভোগাড্রো ল আছে, এই অ্যাভোগাড্রোস লটা আমি আমার সব স্টুডেন্টকে জিজ্ঞেস করি, আর একটা স্টুডেন্টও কখনো এটার সঠিক ডেফিনেশনটা আমাকে দিতে পারে না, ব্যর্থ হয়। সঠিক ডেফিনেশনটা আমাকে দিতে ব্যর্থ হয়। তো অ্যাভোগাড্রো লটা হচ্ছে কিছুটা এরকম যে তোমার কাছে ধরো দুইটা গ্যাসের স্যাম্পল আছে। তোমার কাছে ধরো কি আছে? দুইটা গ্যাসের স্যাম্পল আছে। হ্যাঁ, ধরো দুইটা গ্যাসের স্যাম্পল আছে। এই ধরো একটা গ্যাসের স্যাম্পল, এরপরে ধরো এটা হচ্ছে আরেকটা গ্যাসের স্যাম্পল। তো দুইটা গ্যাসের স্যাম্পল আছে। তোমার কাছে ধরো দুইটা গ্যাসের স্যাম্পল আছে। তোমার কাছে ধরো দুইটা গ্যাসের স্যাম্পল আছে। তো এই যে দুইটা গ্যাসের স্যাম্পল আছে, এই গ্যাসের স্যাম্পলের প্রেসার ধরো হচ্ছে কত? এই গ্যাসের স্যাম্পলের প্রেসার হচ্ছে পি। এই গ্যাসের স্যাম্পলেরও প্রেসার ধরো পি। এই গ্যাসের টেম্পারেচার ধরো টি। এই গ্যাসের টেম্পারেচারও ধরো টি। ঠিক আছে? এবার বলা হচ্ছে এই গ্যাসের যে ভলিউমটা আছে এবং এই গ্যাসের যে ভলিউমটা আছে, এই দোনোটা যদি সমান হয়, এই দোনোটা যদি সমান হয়, এই দোনোটা যদি সমান হয়, তাহলে এই দুইটা গ্যাসের মধ্যে মোল নাম্বারও সমান হবে। এই দুইটা গ্যাসের মধ্যে মোল নাম্বারও সমান হবে। এটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো ল। এটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো ল। এটাকে কি বলা হচ্ছে? কি অ্যাভোগাড্রো ল। বুঝা গেছে? তোমার দুইটা গ্যাস স্যাম্পল আছে, তাদের প্রেসার আর টেম্পারেচার সমান হবে। এরপরে বলা হচ্ছে যদি তাদের ভলিউমটাও সমান হয়, তাহলে তাদের মোল নাম্বারও কি হবে? সমান হবে। তাদের মোল নাম্বারও কি হবে? সমান হবে। তাহলে এটাকে এভাবে লিখি যে at constant pressure বা at same pressure and temperature equal volume of all gases contain equal mole number of gases। বুঝছো বিষয়টা? ডেফিনেশনটা কি বুঝছো? তো এটা হচ্ছে যে এটা ফর্মুলাটা লিখে কিছুটা এরকম করে, v directly proportional to n। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানে প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট। বুঝছো? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি v by n সমান সমান কি? কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি v1 ডিভাইডেড বাই n1 সমান সমান v2 ডিভাইডেড বাই n2। বলো এটা বুঝছো কিনা? এটা একটু বোঝা জরুরি, কারণ এটা একটু কম বুঝে স্টুডেন্টরা। বুঝছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো এতটুকু আমরা বুঝছি। তাহলে আমরা এখন তিনটা লকে কম্বাইন করবো। একটা হচ্ছে বোয়েলস ল। না বাবা, আমি পিডিএফ দিয়ে দিব, চিন্তা করিও না। হ্যাঁ, সময় একটু কম তো, পারলে স্ক্রিনশট তুলে ফেলো যদি স্যারের উপর বিশ্বাস না হয়। আচ্ছা ঠিক আছে। বোয়েলস ল। বোয়েলস ল হচ্ছে তোমার, বোয়েলস ল হচ্ছে কি ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, এটা হচ্ছে বোয়েলস ল। এরপর আসো চার্লস ল। চার্লস ল কি জিনিস? চার্লস ল হচ্ছে তোমার ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এরপর হচ্ছে তোমার এভোগাড্রোস ল। ঠিক আছে? এভোগাড্রোস ল। এভোগাড্রোস ল কি জিনিস? এভোগাড্রোস ল হচ্ছে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল নাম্বার। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে তিনটা লয়ের মধ্যে দেখো একই কোয়ান্টিটি তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, একই কোয়ান্টিটি তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো একই কোয়ান্টিটি যখন তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে, তখন আমরা সেই একই কোয়ান্টিটিকে সেই তিনটা ভিন্ন কোয়ান্টিটির প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল লিখতে পারি। একই কোয়ান্টিটি যখন তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল থাকে, বা এভাবে বলতে পারি যে একই কোয়ান্টিটি যখন একাধিক কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল থাকে, তখন সেই কোয়ান্টিটিটা সে একাধিক কোয়ান্টিটির প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে v proportional, তো v proportional to 1 by p t এবং n। তো দেখো আমরা এখানের মধ্যে প্রপোর্শনালিটি সাইন তুলতে পারি। প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট আনবো। আমরা কি আনবো? একটা কনস্ট্যান্ট আনবো, একটা কনস্ট্যান্ট আনবো। এই যে কনস্ট্যান্ট আনলাম, এই কনস্ট্যান্টের এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কি বলবো এটাকে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আছে, এটা r। এটাকে কি দিয়ে লিখি? এটাকে r দিয়ে লিখি। তাহলে pv সমান সমান nRT। pv সমান সমান nRT। pv সমান সমান nRT। pv সমান সমান nRT। তো এই ইকুয়েশনটা আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, pv সমান সমান nRT। pv সমান সমান nRT। pv সমান সমান nRT। ঠিক আছে?
তো এখানের মধ্যে আর কি জিনিস, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর কি জিনিস, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, তো দেখো আর এর বুঝিনি। ওকে, তুমি দেখো বোয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, এই তিনটার ক্ষেত্রে এই একটা ভলিউম তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে কিন্তু প্রপোর্শনাল হচ্ছে। প্রথম ক্ষেত্রে প্রপোর্শনাল হচ্ছে 1/p এর সাথে, এরপরে টেম্পারেচারের সাথে, এরপরে মোল নাম্বারের সাথে। তো তুমি যদি ভালো করে খেয়াল করো, তোমার একটা কোয়ান্টিটি তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল। তো একটা কোয়ান্টিটি যখন তিনটা ভিন্ন কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল হবে, তখন আমরা সেই একটা কোয়ান্টিটিকে সেই তিনটা কোয়ান্টিটির প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল লিখতে পারবো। প্রপোর্শনালিটি সাইনটা তুলে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, এই কনস্ট্যান্টের নাম হবে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এরপর আমরা পিটাকে বাম দিকে নিয়ে যাব, চলে আসবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ওকে, আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার আর এর অনেকগুলো ভ্যালু আছে, আর এর অনেকগুলো ভ্যালু আছে। তো আর এর যে দুইটা ভ্যালু আমাদের কাছে জানতে হবে, একটা হচ্ছে তোমার 8.314 জুল পার মোল পার কেলভিন, আর একটা হচ্ছে তোমার 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন, লিটার এটিএম পার মোল পার কেলভিন, লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, তো আর এর দুইটা ভ্যালু, আর এর দুইটা ভ্যালু সম্পর্কে আমরা জেনে গেলাম। ওকে, তো এখন আর এর ভ্যালু গুলো কিভাবে আসে, এটাও একটা প্রশ্ন, আর এর ভ্যালু গুলো কিভাবে আসে। তো আর এর ভ্যালু গুলো কিভাবে আসে এটা আমরা একটা পেজের মধ্যে লিখে রাখি। determine value of r, determine value of r, determine value of r, determine value of r। ঠিক আছে, এটা লিখে রাখি, এটা আমরা ইউনিটস পড়ার পরে আমরা ডিটারমাইন ভ্যালু অফ আর এ চলে যাব। ঠিক আছে, তো এতটুকু আমরা পড়ছি না? তো এতটুকু আমরা পড়ছি, এরপরে কি পড়া যায় এই জায়গা থেকে? এই জায়গা থেকে আরেকটা জিনিস পড়া যায়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ PV is equals to nRT। PV is equals to nRT দিয়ে কি কি বের করা যায়? আচ্ছা দেখো, PV is equals to nRT। n মানে কি? মোল নাম্বার। মোল নাম্বার কিভাবে বের করে? মোল নাম্বার বের করে এভাবে যে given mass divided by molecular mass বা W divided by m, এভাবেই তো তোমার মোল নাম্বার বের হয়, ঠিক না? তাহলে তোমার PV is equals to W by m RT। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারি? এই ফর্মুলা দিয়ে আমরা W বের করতে পারি, এই ফর্মুলা দিয়ে আমরা W বের করতে পারি। ঠিক আছে, এরপর আসো, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা n এর পরিবর্তে, দেখো আমরা n এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা n এর পরিবর্তে লিখতে পারি ক্যাপিটাল N ডিভাইডেড বাই NA। ঠিক না? লিখতে তো পারি। তো এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা ক্যাপিটাল N বের করতে পারি। কি বের করতে পারি? ক্যাপিটাল N বের করতে পারি। আমি বিষয়গুলোতে আসবো, W কি, ক্যাপিটাল N কি, এগুলো কিছুক্ষণের মধ্যে ভালো করে বুঝে যাবা, তো এটা নিয়ে প্রবলেম নাই। তো আমরা এখন মাসটাকে এদিকে নিলাম, ধরো আমরা একটু এখান থেকে আসি। ঠিক আছে, তো আমরা কি করব? মাসটাকে V এর জায়গায় নিব, V টাকে M এর জায়গায় নিব। তাহলে আমার এখানে PM is equals to W by V RT। তো W by V, এই যে W by V আছে, এই W by V কে আমরা কি বলি? এই W by V কে আমরা বলি হচ্ছে ডেনসিটি। কি বলি? ডেনসিটি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি বের করতে পারি? এই ফর্মুলা থেকে আমরা ডেনসিটি বের করতে পারি। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা মেমোরাইজ করা, কিন্তু এই ফর্মুলাটার একটা শর্টকাট ছিল। এটা, এই শর্টকাটটা আগে যখন পড়াতাম তখন খুব মানে উচ্চস্বরে বলতে পারতাম না। এই শর্টকাটটার, এই ফর্মুলাটা মনে রাখার শর্টকাট হচ্ছে প্রাইম মিনিস্টার ইজ ডার্টি। ঠিক আছে, তো এখন এই শর্টকাটটা মানে কি বলা যায়, খুব ইজিলি বলতে পারি। দেখো, PM is equals to DRT, তো প্রাইম মিনিস্টার ইজ ডার্টি, তো প্রাইম মিনিস্টার ইজ ডার্টি, এটা দিয়ে তুমি কি করতে পারো? এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো। তো এই শর্টকাটটা কেন বলছি? কারণ এই ফর্মুলা মাথায় থাকে না। তোমার এটাও মাথায় থাকবে, এটাও মাথায় থাকবে, কিন্তু এটা কখনো মাথায় থাকবে না, এটা সবার আগে মাথা থেকে ছুটবে। এখন আমার W কি জিনিস, N কি জিনিস, যদি এই দুইটা প্রশ্ন তোমার থাকে যে W দিয়ে স্যার আপনি কি বুঝাচ্ছেন, N দিয়ে আপনি কি বুঝাচ্ছেন, তাহলে কিছুক্ষণের মধ্যে তোমার এই সমস্যাটা আর থাকবে না। কারণ আমরা এখন পড়বো মোল কাকে বলে। ঠিক আছে, তো দেখো আমরা বাজারে গিয়ে বলি না আমাকে এক হালি ডিম দেন, আমাকে 1 ডজন ডিম দেন। তো এক হালি, হ্যাঁ এক হালি, তো আমার বাংলা খুব বাজে, এই কারণে আমি ইংলিশেই লিখলাম এক হালি। এক হালি মানে কি? চা। এক হালি মানে কি? চা। এক ডজন মানে কি? এক ডজন মানে কি? এক ডজন মানে হচ্ছে তোমার 12। এক ডজন মানে কত? 12। ঠিক আছে, তো এক হালি মানে 4, এক ডজন মানে কত? 12।
তো ঠিক একইভাবে এক মোল হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি, এটাই হচ্ছে তোমার এক মোল। এখন যখন আমি বলবো এক মোল এক মোল সোডিয়াম অ্যাটম, তখন কি বুঝবা? তখন বুঝবা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি সোডিয়াম অ্যাটম। ঠিক আছে? যখন আমি বলবো এক মোল 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 ধরো অক্সিজেন, এক মোল অক্সিজেন, আচ্ছা এভাবে বলতে পারে এক মোল অক্সিজেন অ্যাটম, তখন আমি কি বুঝাচ্ছি? তখন আমি বুঝাচ্ছি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন অ্যাটম। ঠিক আছে? এরপরে ধরো আমি বললাম এক মোল অক্সিজেন মলিকিউল, এক মোল অক্সিজেন মলিকিউল, এক মোল অক্সিজেন মলিকিউল, তখন আমি কি বুঝবো? তখন আমি বুঝবো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন মলিকিউল, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন মলিকিউল। ঠিক আছে? তো আশা করি বিষয়গুলো বুঝতেছো। হ্যাঁ, তো এক মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাটমিক মাস কাকে বলে, মলিকুলার মাস কাকে বলে। অ্যাটমিক মাস কাকে বলে, মলিকুলার মাস কাকে বলে। ঠিক আছে? অ্যাটমিক মাস কাকে বলে, মলিকুলার মাস কাকে বলে। অ্যাটমিক মাস হচ্ছে 6.02 into 10 to the power 23 টি অ্যাটমের মাস। 6.02 into 10 to the power 23 টি অ্যাটমের মাস। 6.02 into 10 to the power 23 টি অ্যাটমের মাস। অ্যাটম এর মাস, এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় অ্যাটমিক মাস। এটাকেই বলা হয় অ্যাটমিক মাস। এটাকে বলা হয় অ্যাটমিক মাস। ঠিক আছে? এটাকে কি বলা হয়? অ্যাটমিক মাস বলা হয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আচ্ছা আমি ধরো এখানের মধ্যে বললাম যে ফর এক্সাম্পল 1 মোল সোডিয়াম। তো 1 মোল সোডিয়াম দিয়ে কিছুক্ষণ আগে আমি কি বুঝছিলাম? 1 মোল সোডিয়াম দিয়ে আমি কিছুক্ষণ আগে বুঝছিলাম, আচ্ছা দেখো 1 মোল সোডিয়াম দিয়ে কিছুক্ষণ আগে আমি বুঝছিলাম এটা। ঠিক আছে? 1 মোল সোডিয়াম দিয়ে আমি কিছুক্ষণ আগে এটা বুঝছি। তো দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি 12টা ডিম কিনছো। ফর এক্সাম্পল তুমি 12টা ডিম কিনছো। তো 12টা ডিম কেনার পরে তুমি এটাকে 12টা ডিম বলতে পারো, 1 ডজন ডিমও বলতে পারো। ধরো এই ডিমটা তুমি ব্যালেন্সে রাখলা, মানে এই ডিমটার তুমি কি করলা? দোকানে ওজন মাপলা, দোকানে এই ডিমগুলোর ভর মাপলা। ঠিক আছে? তো 12টা ডিমের ভর ধরো তোমার 800 গ্রাম হয়েছে। 12টা ডিমের ভর কত হয়েছে? ধরো 800 গ্রাম হয়েছে। তো তুমি কি দাবি করতে পারো? তুমি এখন তিনটা জিনিস দাবি করতে পারো। একটা হচ্ছে তোমার কাছে 1 ডজন ডিম আছে, আর একটা হচ্ছে তোমার কাছে 12টা ডিম আছে, আর একটা হচ্ছে তোমার কাছে 800 গ্রাম ডিম আছে। বুঝছো? তুমি তিনটাই দাবি করতে পারো না? তিনটাই কি একই পরিমাণ ডিমের কথা বলতেছে না? অবশ্যই অবশ্যই একই পরিমাণ ডিমের কথা বলতেছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো যখন আমি বলবো 1 মোল সোডিয়াম অ্যাটম, এটা 6.02 × 10⁻23 টি সোডিয়াম অ্যাটমের কথাও বলতেছে। আবার আমরা জানি যে 6.02 × 10⁻23 টি সোডিয়াম অ্যাটম এর মাস, অর্থাৎ সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23 গ্রামস। ঠিক আছে? 23 গ্রাম সোডিয়াম। তো দেখো 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 6.02 × 10⁻23 নাম্বার অফ সোডিয়াম অ্যাটমস। আবার 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম, কারণ 1 মোল সোডিয়াম অ্যাটমের মাস হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তো এটা হচ্ছে আমাদের অ্যাটমিক মাসের কথাবার্তা। এরপরে যাব হচ্ছে আমরা মলিকুলার মাসের মধ্যে। মলিকুলার মাস, মলিকুলার মাস, মলিকুলার মাস। তো মলিকুলার মাস কি জিনিস? মলিকুলার মাস হচ্ছে 6.02 × 10⁻23 টি মলিকিউলার মাস। মলিকিউলার মাস, মলিকিউলার মাস, মলিকিউলার মাস, মলিকিউল এর মাস, মলিকিউল এর মাস, মলিকিউল এর মাস। ঠিক আছে? তো দেখো আমি কিছুক্ষণ আগে যখন বলতেছিলাম যে 1 মোল অক্সিজেন মলিকিউল, তখন আমি বুঝতেছিলাম যে 6.02 × 10⁻23 টি অক্সিজেন মলিকিউল। ঠিক আছে? তো আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিছিলাম, সেটা হচ্ছে তুমি দোকানে গিয়ে 12টা ডিম কিনছো, 1 ডজন ডিম কিনছো, 800 গ্রাম ডিম কিনছো, কিনছো না? তো আমি যে 12টা, 1 ডজন এবং 800 গ্রাম বললাম, এটা কি
আলাদা আলাদা ঘটনা বললাম নাকি একটা ঘটনা বললাম? মানে একটা ঘটনাই তো বললাম, ঠিক না? তুমি 12টা ডিম কিনছো, সেটাকে তুমি 1 ডজন বলতেছো, আবার সেটার ওজন মাপে তুমি পাইছো 800 গ্রাম, তাহলে সেই ডিমকে তুমি আবার 800 গ্রাম ডিমও বলতেছো, বলতেছো না? অবশ্যই অবশ্যই বলতেছো। তো দেখো 1 মোল অক্সিজেন মলিকিউল, এটা দিয়ে আমি বুঝতেছি 1 মোলের মধ্যে কয়টা অক্সিজেন মলিকিউল আছে, এবং এটা দিয়ে আমি বুঝতেছি অক্সিজেনের মলিকুলার মাস। অক্সিজেনের মলিকুলার মাস কত? অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে 32 গ্রাম। 32 গ্রাম। তো দেখো তোমার 1 মোল অক্সিজেন মানে 6.02 × 10⁻23 টি অক্সিজেন, আবার 1 মোল অক্সিজেন মলিকিউল মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন মলিকিউল। 32 গ্রাম অক্সিজেন মলিকিউল, 32 গ্রাম অক্সিজেন মলিকিউল। বলো এতটুকু কি বুঝছো কি বুঝো নাই? ভেরি গুড। আসো সামনে যাই। তো এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিব, দেখি আগের পেজ থেকে এটা সলভ করতে হবে। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে ধরো তোমার 96 গ্রাম, 96 গ্রাম অক্সিজেন সমান সমান কত মোল অক্সিজেন? 96 গ্রাম অক্সিজেন সমান সমান কত মোল অক্সিজেন? এটা তুমি কিভাবে বের করবা? এটা তুমি কিভাবে বের করবা? তুমি কি জানো? তুমি জানো যে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, কারণ 1 মোল অক্সিজেনের মাস হচ্ছে অক্সিজেনের মলিকুলার মাস which is 32 গ্রামস। এটা তুমি জানো। তো তুমি এই বিষয়টাকে উল্টা করে লিখতে পারো এইভাবে যে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন। লিখতে পারো না? পারো তো। তাহলে তুমি লিখতে পারো 1 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1/32 মোল অক্সিজেন। তুমি এরপরে লিখতে পারো যে 96 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 96/32 মোল অক্সিজেন, ঠিক না? তো তুমি যদি বের করো এখানে কত আসতেছে, 3 আসতেছে, তার মানে তোমার 96 গ্রাম অক্সিজেনে ছিল হচ্ছে 3 মোল অক্সিজেন। 93 গ্রাম অক্সিজেনে, সরি 96 গ্রাম, 96 গ্রাম অক্সিজেনে ছিল হচ্ছে তোমার 3 মোল অক্সিজেন। 96 গ্রাম অক্সিজেনে ছিল তোমার 3 মোল অক্সিজেন। এখন এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা যদি তুমি ফর্মুলা আকারে বের করতে চাও, তুমি কিভাবে বের করতে পারবা? দেখো মোল নাম্বার সমান সমান, তুমি তো এটাই পাইছো, মোল নাম্বারই পাইছো 3 মোল, ঠিক না? কিভাবে পাইছো? কিভাবে পাইছো? উপরে দিছো 96, উপরে কি দিছো 96, এই 96 এটা কি মাস অফ অক্সিজেন না? তোমাকে একটা গিভেন মাস অফ অক্সিজেন দিছে না? তোমাকে গিভেন মাস অফ অক্সিজেন দিয়ে জিজ্ঞেস করতেছে এখানে কত মোল, তো যে মাসে মোল নাম্বার বের করতে বলছে সেই মাসটাই উপরে বসাতে হবে। এটাকে আমরা বলি ডাব্লিউ, এটাকে আমরা বলি কি ডাব্লিউ, ঠিক আছে? এরপরে নিচে কি বসাইছো 32, হোয়াট ইজ 32? অক্সিজেনের মলিকুলার মাস, অক্সিজেনের মলিকুলার মাস। তো মলিকুলার মাসকে নিচে বসাইছো, তোমাকে যে স্যাম্পল দিছে স্যাম্পলের মাসটাকে উপরে বসাইছো, এভাবে তুমি কি পাইছো? মোল নাম্বার পাইছো। তাহলে n সমান সমান W/m। এই ফর্মুলাটাকে আমরা বুঝছি। এবার আসো, এবার আসো, আমরা PV is equals to nRT লিখতেছিলাম, n এর পরিবর্তে লিখতেছিলাম W/m। কেন লিখতেছিলাম বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। দেখো তোমার এখানে মধ্যে একটা ধরো কন্টেইনার আছে, তোমার এখানে ধরো একটা কন্টেইনার আছে, তোমার এখানে ধরো একটা কন্টেইনার আছে। এই কন্টেইনারের প্রেসার ধরো তোমাকে দিয়ে দিছে, এই কন্টেইনারের ভলিউম ধরো তোমাকে দিয়ে দিছে, বলে দিছে যে এই কন্টেইনারে যে আহ এই কন্টেইনারে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে ধরো কার্বন ডাই অক্সাইড, ধরো তোমাকে বলে দিচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। এরপরে ধরো তোমাকে বলে দিচ্ছে এই যে কন্টেইনার আছে এই কন্টেইনারের টেম্পারেচার হচ্ছে টি। এখন তোমাকে বলছে এই কন্টেইনারে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে। তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? এই কন্টেইনারে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, তার মানে তোমার থেকে ডাব্লিউ চাওয়া হয়েছে। তো ডাব্লিউ কিভাবে বের করবা? তুমি এখান থেকে বের করবা। তুমি কি লিখবা? তুমি লিখবা পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে ডাব্লিউ সমান সমান হচ্ছে পি ভি এম ডিভাইডেড বাই আর টি। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তুমি একটু চিন্তা করো তো, এখানের মধ্যে ডাব্লিউ কি ছিল? এখানের মধ্যে ডাব্লিউ ছিল 96। 96 কি? আমাকে স্যাম্পেলে, স্যাম্পেলে যে স্যাম্পেলে যে অক্সিজেন দিছে তার মাসটাই ছিল হচ্ছে ডাব্লিউ, তার মাসটাই ছিল হচ্ছে ডাব্লিউ।
তো আমার এখানের মধ্যে স্যাম্পল কি কার্বন ডাই অক্সাইড, তার যে মাসটা এখানে দেওয়া আছে, তার যে পরিমাণটা এখানে দেওয়া আছে সেটাই হচ্ছে ডাব্লিউ, সেটাই হচ্ছে ডাব্লিউ, আর ডাব্লিউটাই আমাকে বের করতে বলছে। তো ডাব্লিউ আমি কিভাবে বের করতে পারবো, এই ফর্মুলা থেকে বের করতে পারবো। ডাব্লিউ বের করলে এটা কি আসবে, পিভিএম ডিভাইডেড বাই আর টি। বুঝছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এরপর আসো, এরপর আমরা আরেকটা পড়ি। সেটা হচ্ছে ধরো আমি বললাম যে, হ্যাঁ ধরো আমি তোমাকে বললাম যে ধরো ধরো তোমাকে এখানে কি দেওয়া হয়েছে, ধরো তোমাকে 18, হ্যাঁ 18 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 23 atoms, হ্যাঁ 18 ইন্টু 10 টু দি পাওয়ার 23 atoms অফ সোডিয়াম সমান সমান কত মোল সোডিয়াম, এটা ধরো তোমাকে আমি বের করতে বললাম, এটা ধরো তোমাকে আমি বের করতে বললাম। তুমি কি বলবা, তুমি বলবা যে ভাই আমি এটা জানি যে 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি সোডিয়াম অ্যাটম, ঠিক না? আমি এটা জানি। তো তুমি যদি এটা জানো, তুমি কি এটা এভাবে লিখতে পারো না যে 6.02 10 টু দি পাওয়ার 23 টি সোডিয়াম অ্যাটম মানে হচ্ছে 1 মোল সোডিয়াম? তুমি তো এভাবে লিখতে পারো, তুমি তো এভাবে লিখতে পারো। তো এতটি সোডিয়াম অ্যাটম যদি 1 মোল সোডিয়াম হয়, 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 তাহলে এতটি অ্যাটম কতটি সোডিয়াম মানে কত মোল সোডিয়াম হবে, এটা কি বের করা কোনো ব্যাপার? এতটি সোডিয়াম অ্যাটম যদি 1 মোল সোডিয়াম হয়, তাহলে এতটি অ্যাটম কত মোল সোডিয়াম হবে, এটা কি বের করা কোনো ব্যাপার? এটা তো বের করা ব্যাপার না, এটা তো ক্লাস 6 এ যে ইউনিটারি মেথড পড়ছি সেই ইউনিটারি মেথড দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো এতটা সোডিয়াম অ্যাটম যদি 1 মোল হয়, তাহলে একটা সোডিয়াম অ্যাটম কত মোল হবে, 1 ডিভাইডেড বাই 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে? তাহলে তাহলে একটা সোডিয়াম অ্যাটম যদি এত মোল সোডিয়াম হয়, তাহলে এতটা সোডিয়াম অ্যাটম কত মোল সোডিয়াম হবে, কত মোল সোডিয়াম হবে, 18 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো বাবা আমাকে বলো এখানে আমরা কি বাইর করছি, এখানে আমরা বাইর করছি মোল নাম্বার অফ সোডিয়াম। কি বের করছি, মোল নাম্বার অফ সোডিয়াম বের করেছি। কি বের করেছি, মোল নাম্বার বের করেছি। কিভাবে বের করেছি বলো, কিভাবে বের করেছি? এটাকে আমি এখন ফর্মুলা আকারে লিখবো, এভাবে বাচ্চাদের মতো। আমরা কি ক্লাস 6 এ পড়ি যে আমরা এভাবে ইউনিটারি মেথড দিয়ে বের করবো এগুলা? মোটেও না, আমরা এখন ফর্মুলা দিয়ে বের করব। তো ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এখানের মধ্যে দেখো, কি বের করছি, মোল নাম্বার বের করছি। তো মোল নাম্বারকে আমরা n দিয়ে প্রকাশ করি, তাহলে n সমান সমান কি দিব, মোল নাম্বারটা কিভাবে পাইছি, এটাকে এটা দিয়ে ডিভাইড করে। তো উপরে জিনিসটা কি, এটা কি তোমারে বলেছে? তো দেওয়া থাকলে ওটা কি ডাব্লিউ হয়ে যাবে? তোমাকে ডাব্লিউ তো হচ্ছে কি, যখন তোমাকে মাস দিবে তখন ডাব্লিউ, তোমাকে এখন কি দিছে, অ্যাটমের সংখ্যা। ঠিক আছে, অ্যাটমের সংখ্যা, এটাকে আমরা বলবো হচ্ছে n। এটা কি বলবো, n বলবো। তো n কি জিনিস, n হচ্ছে নাম্বার অফ atoms প্রেজেন্ট ইন গিভেন স্যাম্পল। বুঝেছো? না ঠিক আছে, ঠিক আছে, তোমার রেসপন্সটা ঠিকই আছে, সমস্যা নেই, টেকনিক্যালি কারেক্ট। তুমি আগের কনটেক্সট থেকে অ্যান্সার করছো আর কি, সমস্যা নাই, হোতা হ্যায়। ওকে, তো তোমার এখানে কি আছে, 6.02 into 10 to the power 23, নিচে কি আছে 6.02 into 10 to the power 23। তো এই যে আমাদের নুরানি সংখ্যাটা আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি। কি বলি, অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে আমার মোল নাম্বার কিভাবে বের করব, মোল নাম্বার বের করব হচ্ছে স্যাম্পলে, স্যাম্পলে কয়টা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, স্যাম্পলে কয়টা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, স্যাম্পলে কতটা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, স্যাম্পলে কতটা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, স্যাম্পলে কতটা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এইভাবে মোল নাম্বার বের করব। তো দেখো আমি এখানের মধ্যে কি বের করা শিখাইছি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি থেকে নাম্বার অফ অ্যাটমস বের করা শিখাইছি, বুঝছো?
PV is equals to nRT, তো n এর পরিবর্তে কি দিব, নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তো ধরো তোমাকে একটা স্যাম্পল দিছে, ধরো তোমাকে একটা স্যাম্পল দিছে, এটা হচ্ছে তোমাকে একটা স্যাম্পল দিছে, এই স্যাম্পলের মধ্যে তোমাকে কি কি বলে দিছে, ধরো এই স্যাম্পলের মধ্যে তোমাকে প্রেসার দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে, টেম্পারেচার দিয়ে দিছে, এরপরে ধরো বলতেছে যে এই যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা হচ্ছে আমার নাইট্রোজেন, এই স্যাম্পলটা কি নাইট্রোজেন। এরপরে ধরো বলতেছে কি, এরপরে ধরো বলতেছে আপনি কাইন্ডলি কি বের করে দেন আমাকে, নাম্বার অফ নাইট্রোজেন মলিকিউল প্রেজেন্ট ইন দা স্যাম্পল, আমাকে ধরো এটা বের করতে বলছে, তো এটা কিভাবে বের করব, PV is equals to n divided by na RT এখান থেকে। তো এখান থেকে যদি আমরা n বের করতে চাই, এখান থেকে যদি আমরা n বের করতে চাই, n সমান সমান কি হবে, PV na divided by RT, PV na divided by RT। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, n কি ছিল, n ছিল ক্যাপিটাল N, কি ছিল ক্যাপিটাল N ছিল আমার স্টেমের মধ্যে যে স্যাম্পলটা দিছে সেই স্যাম্পলের মধ্যে অ্যাটমের সংখ্যা বা মলিকুলের সংখ্যা, অ্যাটমের সংখ্যা বা মলিকুলের সংখ্যা, ঠিক আছে, অ্যাটমের সংখ্যা বা মলিকুলের সংখ্যা। তো তুমি দেখো তোমার এখানের মধ্যে তোমাকে প্রেসার দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে, টেম্পারেচার দিয়ে দিছে, আর গ্যাসের নামটাও বলে দিছে। কি বের করতে বলছে এরপরে, এরপরে বের করতে বলছে এখানের মধ্যে কয়টা অ্যাটম, সরি কয়টা অ্যাটম আছে ওটা তো জিজ্ঞেস করবে না, কারণ N2 দিছে, N2 মানে কি মলিকিউল, তো তো জিজ্ঞেস করা হচ্ছে কয়টা মলিকিউল আছে, কয়টা মলিকিউল আছে, তার মানে আমার থেকে ক্যাপিটাল N চাওয়া হচ্ছে। তো ক্যাপিটাল N কি কয়টা অ্যাটম বা কয়টা মলিকিউল, কয়টা অ্যাটম বা কয়টা মলিকিউল আছে স্যাম্পলে, ওইটাই হচ্ছে কি আমার ক্যাপিটাল N, ওইটাই হচ্ছে আমার ক্যাপিটাল N। তো এটা ক্যাপিটাল N এখানে চাওয়া হয়েছে, তো N কিভাবে বের করতে পারি, এখান থেকে চাইলে আমরা N বের করতে পারি, PV is equals to N divided by Na RT। বোঝা গেছে, বুঝছো? N2 হচ্ছে নাইট্রোজেন গ্যাস, স্যাম্পলের নাম দিছে যে N2। হুম, দেখো প্রশ্ন হচ্ছে কি, এখানের মধ্যে আমাকে কি বের করতে দিছে, অ্যাটমস নাকি মলিকুল বের করতে দিছে, এটা আমি কিভাবে বুঝবো, এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। দেখো, দেখো তোমাকে আমি বলি বিষয়টা। হুম, তোমাকে যখন এখানের মধ্যে n বের করতে দিবে, তোমার কাছে দেখতে হবে যে স্যাম্পলে আসলে আছেটা কি, ঠিক আছে। স্যাম্পলে যদি তোমার অ্যাটম থাকে তাহলে তোমার n দিয়ে আসলে অ্যাটম আসবে, স্যাম্পলে যদি তোমার মলিকুল থাকে তাহলে n দিয়ে মলিকুল আসবে। তো মলিকুল কি, কি মলিকুল আবার কি জিনিস, যেমন ধরো CO2, এটা মলিকুল। এরপরে ধরো O2, এটা মলিকিউল। N2, এটা মলিকিউল। আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই, শর্টকাটটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে, তার মানে তোমার থেকে এন চাওয়া হয়েছে, মানে বুঝবো তোমার থেকে মলিকিউল চাওয়া হয়েছে, কারণ গ্যাস কখনো অ্যাটমিক অবস্থায় থাকে না, গ্যাস কখনো অ্যাটমিক অবস্থায় থাকে না, গ্যাস সবসময় মলিকুলার অবস্থায় থাকে। তো কিছু গ্যাস আছে যেগুলো অ্যাটমিক অবস্থায় থাকে, যেমন ধরো হিলিয়াম, হিলিয়াম আর হিলিয়ামের নাম্বার অফ অ্যাটমস তোমাকে বের করতে দিবে, এটা চান্সেস নাই। তো বিষয়টা হচ্ছে, ধরো তোমার দুইটা স্যাম্পল দিছে, কি দিছে, দুইটা স্যাম্পল দিছে, ধরো এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, হ্যাঁ, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল। তো এই যে স্যাম্পলটা দিছে, এই স্যাম্পলে ধরো আছে হচ্ছে তোমার অক্সিজেন, এরপরে আরেকটা স্যাম্পল দিছে, আরেকটা স্যাম্পলে আছে হচ্ছে ধরো তোমার হিলিয়াম, হ্যাঁ। তো এখন তোমাকে বলে দিবে যে এখানে ধরো এটা হচ্ছে কন্টেইনার 1, এটা হচ্ছে কন্টেইনার 2, এটা হচ্ছে কন্টেইনার 2, কন্টেইনার 1, কন্টেইনার 2। ধরো তোমাকে এখানে বলে দিবে যে কন্টেইনার 1 এর মধ্যে অক্সিজেন, নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করো, নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করো, নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করো। কোথায় বের করবা, ইন কন্টেইনার 1। তো তোমাকে সাধারণত কন্টেইনার 1 এটা আসলে বলে দেওয়াটা বোকামি, কেন জানো, কারণ অক্সিজেন আছে কোথায়, এখানে কন্টেইনার 1 এই তো আছে। তো যখন তোমাকে নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করতে বলবে তখন তুমি নাম্বার অফ অক্সিজেন মলিকিউল বের করবা।
এরপরে দেখো তোমাকে কি প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে যে নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস বের করো। তখন তুমি কি করবে, অ্যাটম বের করবা। এখন তোমার প্রশ্ন যেটা যে স্যার তাহলে বুঝলাম যে মলিকিউল যদি বের করতে বলে আমাকে মুখের উপর বলে দিবে মলিকিউলের সংখ্যা বের করো, অ্যাটমের সংখ্যা বের করতে বললে আমাকে মুখের উপর বলে দিবে অ্যাটমের সংখ্যা বের করো, কিন্তু দোনোটার ক্ষেত্রে কি ফর্মুলা সেম? উত্তর হচ্ছে হ্যাঁ, দোনোটার ক্ষেত্রে ফর্মুলা সেম। ফর্মুলা কি? পিভি সমান সমান পিভি সমান সমান এন ডিভাইডেড বাই এন এ আর টি। আর এখানে কি পিভি সমান সমান এন ডিভাইডেড বাই এন এ আর টি। তো বুঝতে হবে যে যখন তুমি মলিকুলের সংখ্যা বের করতেছো তখন তুমি এন বের করবা, যখন তুমি অ্যাটমের সংখ্যা বের করতেছো তখন তুমি এন বের করবা। আর তুমি তো টাসকি খাই যাচ্ছ যে কি রে স্যার এগুলো কি বলে, ঠিক না? তো দেখো একটু বোঝার চেষ্টা করো, যখন তুমি এই ফর্মুলাটা যখন তুমি মলিকুলের জন্য বসাবা তখন এন দিয়ে আসলে নাম্বার অফ মলিকুল বুঝাবে। এন দিয়ে কি বুঝাবে? নাম্বার অফ মলিকুল। এন দিয়ে কি বুঝাবে? নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল, ঠিক আছে? আর যখন তুমি এটা অ্যাটমের জন্য বসাবা এই ফর্মুলা তখন এন দিয়ে কি বুঝাবে? নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস। আসো, কাহিনী কিন্তু এখানে শেষ হলো না, কাহিনী কিন্তু এখানে শেষ হলো না। তোমাকে একটা বিদঘুটে প্রশ্ন করতে পারে, একটা বিদঘুটে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস বের করো। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে অক্সিজেন তো মলিকুল অবস্থায় থাকে, তাহলে অক্সিজেনের অ্যাটমের সংখ্যা আমি কিভাবে বের করতে পারি? অক্সিজেনের একটা মলিকুলে কয়টা অ্যাটম? বলো, অক্সিজেনের একটা মলিকুলে কয়টা অ্যাটম? দুইটা অ্যাটম না? দুইটা অ্যাটম, ঠিক না? তো যখন তোমাকে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বের করতে বলবে তখন তুমি কি করবা? তুমি আগে তুমি আগে যে নাম্বার অফ মলিকিউলস বের করছো সেটা বসাবা, যে এত সংখ্যক অক্সিজেন মলিকিউলস আছে, প্রতিটা মলিকিউলে যদি দুইটা করে অক্সিজেন অ্যাটম থাকে তাহলে মোটমাট আমার এতটা অক্সিজেন অ্যাটমস আছে। আমরা কি পুরাটা বুঝছি গল্পটা? আমরা কি বুঝছি এটা? সাফিয়া? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ ব্রিলিয়েন্ট। আসো, এখন আমরা আমরা কি পড়তেছিলাম? অ্যাপ্লিকেশন অফ পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা পড়লাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিটস, ভেরি ইম্পর্টেন্ট। ইউনিটস, 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 হ্যাঁ ইউনিটস পড়বো আমরা। প্রথমে কিসের ইউনিট পড়া যায়? ধরো টেম্পারেচারের ইউনিট পড়া যায়, ঠিক আছে? টেম্পারেচার ইউনিট, তো টেম্পারেচার ইউনিট কিরকম হতে পারে? টেম্পারেচার ইউনিট কয়টা? তিনটা, কেলভিন, সেলসিয়াস, এরপরে ফারেনহাইট। কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট। তো আসো, কে মাইনাস 273 ডিভাইডেড বাই কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 সমান সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান সমান সি ডিভাইডেড বাই 5। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কি লিখছেন? একটা ফর্মুলা লিখছেন, এই ফর্মুলাটা দিয়ে কি করতে পারবা? তুমি টেম্পারেচারের একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে পারবা, ঠিক আছে? টেম্পারেচারের একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে পারবা। আমাদের বডি টেম্পারেচার যেটা আছে 98 ডিগ্রি ফারেনহাইট, ঠিক না? এটা কোন ইউনিটে? ফারেনহাইট ইউনিটে। আর প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমি বলেই দিছি ফারেনহাইট, ঠিক না? 98 ডিগ্রি ফারেনহাইট, আমাদের বডি টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের বডি টেম্পারেচার মেজার করার জন্য ফারেনহাইট স্কেলটা ইউজ করা হয়। সেন্টিগ্রেড কখন ইউজ করা হয়? ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড কখন ইউজ করা হয়? আমাদের যখন আবহাওয়ার টেম্পারেচারটা বলা হয় তখন সেন্টিগ্রেডটা ইউজ করা হয়। আর ক্যালভিন, ক্যালভিন মূলত হিসাব কিতাবের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? ক্যালভিন মূলত আমাদের আবহাওয়ার তাপমাত্রা যখন বলতে হয় তখন সেন্টিগ্রেড ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, আসো, তো এখন আমরা কনভার্সন শিখবো। কি শিখবো? কনভার্সন। কেমন কনভার্সন শিখবো?
ধরো আমি বললাম যে আমার যে বডি টেম্পারেচারটা আছে which is 98 ডিগ্রি ফারেনহাইট, এটা কেলভিন স্কেলে কত, এটা সেলসিয়াস স্কেলে কত। তো আমরা ধরো প্রথমে বের করতে চাচ্ছি যে কেলভিন স্কেলে কত। তো কেলভিন স্কেলের জন্য, কেলভিন স্কেলে 98 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করার জন্য আমার কাছে কেলভিন আর ফারেনহাইটের সম্পর্ক নিতে হবে। এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে কেলভিন। তো কেলভিন আর ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে এইটুকু। তো আমি কেলভিন আর ফারেনহাইটের সম্পর্কটা নিলাম, ঠিক আছে। এখানের মধ্যে আমি কি করব, এখানের মধ্যে আমি সুন্দর মতো, যেটা এফ আছে সেটার মধ্যে ফারেনহাইট টেম্পারেচারটা দিব, যেটা এফ আছে সেখানের মধ্যে ফারেনহাইট টেম্পারেচারটা দিব, যেখানে এফ আছে সেখানে ফারেনহাইট টেম্পারেচারটা দিব, বুঝছি? ওকে, তাহলে কে সমান সমান কত, 98 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 5 প্লাস 273, বুঝছি? তো যেটা আসবে সেটা হচ্ছে কেলভিন স্কেলের মধ্যে আমার 98 ডিগ্রি ফারেনহাইট, মানে 98 ডিগ্রি ফারেনহাইট যে টেম্পারেচারটা আছে সেটাকে কেলভিন স্কেলে লিখলে কত হবে সেটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো আমরা যদি একটু হিসাব কিতাব করি, আমার এফএক্স ক্যালকুলেটর বের করি। হুম, ওকে দেখো আর ওটা হিসাব কিতাব করি। তো এখানে হচ্ছে কি 98 মাইনাস 32 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 9 ইন্টু কত, ইন্টু হচ্ছে 5 প্লাস কত 273, এটা কত আসতেছে, এটা আসতেছে আমাদের 309.66, 309.66 কেলভিন, বুঝছো বিষয়টা? তো আমার কেলভিন স্কেলের টেম্পারেচার কত, 309.66। কেলভিন স্কেলের টেম্পারেচার কত, 309.66, মানে এই যে 98 ডিগ্রি ফারেনহাইটটা আছে, আমার বডি টেম্পারেচার হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। এই 98 ডিগ্রি ফারেনহাইট যে টেম্পারেচারটাকে রিপ্রেজেন্ট করতেছে 309.66 কেলভিনও কি সে একই টেম্পারেচারকে কি করতেছে, নির্দেশ করতেছে। ফর এক্সাম্পল আমার গায়ের মধ্যে দুইটা থার্মোমিটার লাগানো হলো, একটা হচ্ছে ফারেনহাইট স্কেলের আর একটা হচ্ছে কেলভিন স্কেলের। ফারেনহাইট স্কেল 98 দেখাবে, কেলভিন স্কেল 309.66 দেখাবে। এখন দোনোটা কি ভিন্ন টেম্পারেচার দেখাচ্ছে? দোনোটাই তো আমার বডি টেম্পারেচার দেখাচ্ছে, তো দোনোটা একই টেম্পারেচার দেখাচ্ছে। যেহেতু একই বডি টেম্পারেচার দেখাচ্ছে তার মানে দোনোটা একই টেম্পারেচার দেখাচ্ছে। ফারেনহাইট থার্মোমিটার একই টেম্পারেচার দেখাচ্ছে, কেলভিনও কি একই টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু একই টেম্পারেচারটা ফারেনহাইট একটা মান দিচ্ছে একই টেম্পারেচারের জন্য, কেলভিন আরেকটা মান দিচ্ছে একই টেম্পারেচারের জন্য। টেম্পারেচার একই, জাস্ট ফারেনহাইট স্কেলে তার মান একটা, কেলভিন স্কেলে তার মান আরেকটা, বুঝছি বিষয়টা? আশা করি বুঝছি। ওকে, আসো। তো আমরা এখন কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট কে সেলসিয়াসে কনভার্ট করব। তো 98 ডিগ্রি ফারেনহাইট কে সেলসিয়াসে কনভার্ট করার জন্য আমাদের কাছে ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্কটা লাগবে। তো ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্কটা আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কি করব, ফারেনহাইটের পরিবর্তে কি বসাবো, ফারেনহাইটের পরিবর্তে মানে এফ এর পরিবর্তে 98 বসাবো, এরপর সি এর ভ্যালুটা বের করব। দেখা যাবে সি সমান সমান আসবে 36.66, 36.66, 36.66। তো এই যে 36.66 আসছে, এটা কি, এটা হচ্ছে আমার বডি টেম্পারেচার। ধরো আমার বডিতে তিনটা থার্মোমিটার লাগানো হলো, একটা ফারেনহাইটের রিডিং দিবে, একটা কেলভিনের রিডিং দিবে, একটা সেলসিয়াসের রিডিং দিবে। তো ফারেনহাইটে যে রিডিং দিবে সে দিবে 98, কেলভিনে যে রিডিং দিবে সে দিবে 309, সেলসিয়াসে যে রিডিং দিবে সে দিবে 36.66। তো এটা এই তিনটাই কি আমারই তো বডি টেম্পারেচার। তো টেম্পারেচারটা কি একই, কিন্তু মান তিনটা কি ভিন্ন। কেন? কারণ তিনটা তিনটা ভিন্ন স্কেলে বা তিনটা তিনটা ভিন্ন ইউনিটে, বুঝছে বিষয়টা?